প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায় থেকে আমরা নমুনা একটা প্রশ্ন করছি, যেটা আসলে জেএসসিতে ঢাকা বোর্ড 19 সালে আসছিল। এটা আমরা পার্ট 1-এর আজকে ক্লাসটা করছি। তো উদ্দীপকে একটা প্যাটার্ন দেওয়া ছিল 7, 13, 19, 25 একটি প্যাটার্ন। এখানে ক নম্বরে চাওয়া হয়েছে 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো ম্যাক্সিমাম ক নম্বরে আসলে এই ধরনের কোশ্চেনটাই আসে। তো এটা সলভ করার আমরা প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ক নম্বর দিয়ে আমরা 325 তুলে নিলাম। তো এখানে দেখো দুটি ভিন্ন উপায়ে বলা হয়েছে। তো আমরা আগে এখানে মার্কিং করে দিই 1 আর 2। তো এটা প্রথমেই যেটা করতে হয়, তোমাদেরকে রাফে যেতে হবে। রাফে গিয়ে তোমরা 1 থেকে শুরু করবে, যেমন 1 স্কোয়ার। 1 স্কোয়ার করলে কত? 1 হয়। যেহেতু বর্গের সমষ্টি মানে দুটো সংখ্যার স্কোয়ার আকারে মাঝখানে যোগ থাকবে এবং সেটা 325 আসতে হবে। তো যোগের বিপরীত প্রক্রিয়া আমরা জানি বিয়োগ। তো 1 স্কোয়ার করলে যে 1 হয়, এই 1 আমরা 325 থেকে বিয়োগ করে দেব। তো 325 থেকে 1 বিয়োগ করলে হবে 324। এরপরেই তোমাদের রুট ওভার অর্থাৎ বর্গমূল করতে হবে। ক্যালকুলেটরে যদি এটা তোমরা রুট ওভার চাপ দাও তাহলে 18 দেখাবে। তো কখনো যদি দশমিক যুক্ত কিছু দেখায় তখন আমরা বুঝবো যে 1 স্কোয়ার দিয়ে হবে না। হ্যাঁ, তো এটা পূর্ণ সংখ্যা দেখালে আমরা বুঝবো যে তাহলে এই 18-র উপর স্কোয়ার দিতে হবে আর এই 1-এর উপর স্কোয়ার দিতে হবে। তো এখানে আমরা 1 স্কোয়ার প্লাস 18 উপর স্কোয়ার, এটা 2 ডিজিট হলে অবশ্যই একটু ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হয়। তো এটা আসলে প্রথমে মিলে গেল জন্য আমরা বুঝলাম না। এরপরে আমরা যেহেতু আর একটা উপায় চাওয়া হয়েছে, তো আমরা এরপরে যদি 2 স্কোয়ারে যাই, হ্যাঁ, তাহলে আমাদের যেটা করতে হবে, 2 স্কোয়ারে হচ্ছে 4। তারপরে এই 300 প্রক্রিয়াটা একই, 325 থেকে আমরা 4 বিয়োগ করে দেব। তো এটা বিয়োগ করে হবে 321। তারপরেই তোমাদের ক্যালকুলেটরে এটাকে বর্গমূল চাপ দিতে হবে। তোমরা দেখবে যে এটা দশমিক দেখাবে, তখন তোমরা বুঝবে যে 2 স্কোয়ারে হবে না। এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। 3 স্কোয়ার, 3 স্কোয়ারে হবে 9। তারপরে আবারও 325 থেকে যদি 9 বিয়োগ করো তাহলে 9 আছে 15 হবে 6, হাতের 1 এখানে আসলো 1। এটা 316, 17, 18, 19, 20, 21, 22। এটাও তোমরা যদি রুট ওভার চাপ দাও তাহলে দেখবা যে দশমিক আসবে, তখন বুঝবা যে এটা 3 স্কোয়ারে হচ্ছে না। নেক্সট 4 স্কোয়ার, 4 স্কোয়ারে হচ্ছে 16। তারপরে 325 থেকে আমরা 16 যদি বিয়োগ করি তাহলে এটা হবে 9। আর এটা হাতের 1 এখানে আসলো, 2 2 মিলে গেল 0, এটা 3। এটাও যদি রুট ওভার চাপ দাও এটা দশমিক আসবে, এটাও হবে না। তো এরপরে এটা সব পুরোটাই রাফে করতে হবে। 5 স্কোয়ারে হবে 25। তারপরে 325 থেকে যদি 25 মাইনাস করো তাহলে 300 আসবে, সেটার যদি রুট করো এটাও দেখবা দশমিক আসবে। এরপরে আমরা 6-এ চলে যাব। হ্যাঁ, 6 পসিবলি মিলে যাবে, এটা 6 স্কোয়ার করলে এটা 36 হবে। হ্যাঁ, তারপরে যদি 325 থেকে তোমরা 36 মাইনাস করে দাও তাহলে এটা হবে 9। আর হাতের 1 এখানে চলে আসলো 4, 4 আছে 12 হবে 8, হাতের 1 এখানে আসলো 289। তো এই 289-এর যদি তোমরা রুট করো তাহলে এটা দেখো 17 দেখাবে মেবি। আমরা একটু করে দেখি। যেহেতু আমি ক্যালকুলেটরটা সাথে নেইনি এই জন্য বর্গমূলটা করছি। এককে 1, তারপরে এটা সপ্তম শ্রেণীতে তোমরা শিখেছিলে ভাগ প্রক্রিয়া বর্গমূল করা। তারপর এটা জোড়া কাটলাম, 1 এর ডবল 2, 17ই হবে। 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14, 15 16 17 18 17। তাহলে এই যেটা রুট চাপার পরে যে 17 আসলো তখনই তোমার বুঝতে হবে 6 স্কোয়ার আর একটা হবে 17 স্কোয়ার। সো আমরা 2 নম্বর যেটা উপায় ছিল এটা 6 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার দিয়ে শেষ করলাম। এটি ছিল আমাদের ক নাম্বার। নেক্সট আমরা খ নাম্বারে ঢুকছি। খ নাম্বারে দেখছি যে বীজগাণিতীয় রাশি গঠন করতে বলা হয়েছে। আমরা কিন্তু এই প্রথম অধ্যায়ের ক্লাসগুলো অনেক আগে করে রেখেছি। তোমরা যারা দেখোনি অষ্টম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, অথবা আমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। তো বীজগাণিতিক রাশি আসলে প্রায় আসে। এটা করার নিয়মটা আমরা আবারও দেখাচ্ছি। প্রথমে প্যাটার্নটা তুলতে গেলে এখানে লিখতে হয় তালিকার সংখ্যাগুলো। এই কথাটা লিখে আগে প্যাটার্নটা তুলে নিতে হয়। তালিকার সংখ্যাগুলো কমা দিয়ে যেগুলো আছে 7, 13, 19, 25, আর প্যাটার্ন সবসময় এইভাবে ডট ডট দিয়ে দিতে হয়। এরপরে আমরা পার্থক্য বের করব। হ্যাঁ, এখানে আমরা লিখে নেব যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য মানে কি? বিয়োগ করা। এইভাবে দাগ দিয়ে জাস্ট 13 থেকে 7 বিয়োগ করলে 6, একই পার্থক্য আসবে। 19 থেকে 13 বিয়োগ করলেও 6, তারপরে 25 থেকে 19 বিয়োগ করলেও 6। এরপর এইখানে আমরা একটা লাইন লিখবো যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 6।
এখানে অনেকেই ভুল করে লেখে প্রতি ক্ষেত্রে পার্থক্য 6 করে বাড়ছে, এটা কিন্তু ভুল। পার্থক্য কিন্তু একই আছে, আসলে সংখ্যাগুলো 6 করে বাড়ছে, কিন্তু আমরা পার্থক্যের কথা বলবো। তো প্রতি ক্ষেত্রে পার্থক্য 6। তো এইখানে আমি তোমাদের একটা কৌশল দিয়ে দিচ্ছি এই বীজগাণিতিক রাশি গঠনের। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমরা যেটা করবে যে পার্থক্যটা যত আসবে রাফে তোমরা তত ক লিখবে। যেমন আমাদের পার্থক্য আসছে 6, আমরা রাফে লিখে নিলাম 6 ক। এরপরে এখানে তোমরা যদি ক এর মানটা 1 বসাও, তাহলে এই প্রথম পদটা মিলাতে হবে 7 আসলো কিনা, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদ, যে কোনো একটা করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। সো এখানে তোমরা জানো যে কয়ের মান যদি 1 বসাই, তাহলে এখানে একটা গুণন সম্পর্ক, কোনো চিহ্ন না থাকলে, তাহলে 6 গুণন 1, তাহলে কত হলো? 6 কে 6। আর প্রথম পদে আমার আছে কত? 7, তার মানে আরো 1 যোগ করতে হচ্ছে। সো বীজগাণিতীয় রাশিটা কিন্তু গঠন হয়ে গেল। কিন্তু যেহেতু এখানে খ নম্বরে আছে বীজগাণিতীয় রাশিটা, যেখানে 4 নাম্বার থাকে, এত ছোট করে লিখলে আসলে হবে না। তো আমরা যদি 2 বসিয়ে দেখি, যে এখানে দেখো 6 দুগুণে 12, তাহলে দ্বিতীয় পদ দেখতে হবে 13, তাহলে আরো 1 লাগে। যেভাবে যে কোনো পদ দিয়ে দেখলে এটা বের হয়ে আসে। তো এটা দেখানোর সিস্টেম হলো যে বীজগাণিতিক রাশিটা এইটা, কিন্তু আমরা এখানে এইভাবে দেখাবো যে প্রথম পদ, এই প্রথম পদটা আমরা লিখবো 7 সমান সমান, আমি যেহেতু জানি যে আমার বীজগাণিতিক রাশি এটা হবে, রাফে থাকলো, তো প্রথম পদের জন্য আমরা এখানে কয়ের মানটা 1 বসিয়ে দেখাবো, অর্থাৎ 6 গুণন 1 যোগ 1। এখানে যে কয়টা পদ থাকে সবগুলোই মোটামুটি দেখাইতে হয়। হ্যাঁ, দ্বিতীয় পদ আমরা লিখবো হচ্ছে 13, তার দ্বিতীয় পদের জন্য এখানে আমরা কয়ের মানটা 2 বসাবো, অর্থাৎ 6 গুণন 2 যোগ 1, তাহলে 6 দুগুণে 12 আর 1 13। নেক্সট আমরা তৃতীয় পদও দেখাবো। তৃতীয় পদ আছে আমাদের 19, তো তৃতীয়র জন্য আমাদের কয়ের মানটা হচ্ছে যে 3 বসাতে হবে। তো 6 গুণন 3 যোগ 1, 3 6 18 1 19। নেক্সট আমাদের আরেকটা পদ আছে হচ্ছে চতুর্থ পদ। তো চতুর্থ পদ আমাদের আছে 25, চতুর্থর জন্য কয়ের মানটা আমরা 4 বসাবো এই জায়গাটাতে। তো 6 গুণন 4, 4 6 24 যোগ 1 25। তো দেখো চলক, এই যে কটা হলো চলক, হ্যাঁ, অজ্ঞাত রাশি। চলক মানে কি? যে চলে, মানগুলো ফিক্সড নেই, 1 2 3 4 এইভাবে চলছে। এটাও দেখো ঠিক আছে, গুণন চিহ্নগুলো ঠিক আছে, যোগ চিহ্নগুলো ঠিক আছে, এই একগুলো ঠিক আছে। তো আমরা এখান থেকে ডিসিশন নিলাম যে অতএব বীজগাণিতিক রাশি, হ্যাঁ, যেটা আমরা রাফে বের করে রেখেছি, এই রাশিটা এখন আমরা সরাসরি লিখে দেব। তো এখানে আমাদের বীজগাণিতিক রাশি আসছে হলো 6 ক যোগ 1। এটা একটু বড় করার জন্য আসলে এইভাবেই করতে হবে। হ্যাঁ, তো এইখান থেকে বলা আছে যে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। তো বীজগাণিতিক রাশি এমন একটা জিনিস যে এখানে তুমি কয়ের মানটা যদি 1000 বসাও, তাহলে 1000তম পদ আসবে। হ্যাঁ, যা বসাবো, কয়ের মান যদি 80 বসাই, তাহলে 80তম পদ আসবে। তো 52তম পদ চেয়েছে, এর কারণে আমরা এই বীজগাণিতিক রাশিতে কয়ের মানটা 52 বসাবো, অর্থাৎ 6 গুণন 52 যোগ 1। তো এটা গুণ করলে হবে 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31, 312, তার সাথে যোগ 1, অর্থাৎ 313। তো এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার হয়ে গেল। তো অনেক সময় আসলে ওই বীজগাণিতিক রাশি পর্যন্তই চায়, এখানে যেহেতু 52তম পদ চাওয়া হয়েছে, আমরা এই কারণে পদটাও বের করে দিলাম। তো এটা কিন্তু জেএসসিতে 2019 সালে ঢাকা বোর্ডের কোশ্চেন ছিল। তো এই জাতীয় কোশ্চেনগুলোই আসলে পরীক্ষা আসবে, এটা তোমাদের মাথায় নিয়ে আসলে অঙ্কগুলো করতে হবে। তো এই 313 হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। এরপরে আমরা গ নাম্বারে ঢুকছি। এখানে সমষ্টি চাওয়া হয়েছে। প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এটার জন্য আমরা প্রথমেই বীজগাণিতিক রাশিটা দরকার হবে। এটা আমরা খ থেকে আগে তুলে নিয়ে আসবো। খ হতে বীজগাণিতিক রাশি, যেটা আমাদের ছিল 6 ক যোগ 1, এই রাশিটা আমাদের দরকার হবে। এটা শেষ পদ বের করার জন্য দরকার হয়। সমষ্টির সূত্র আমরা একটু পরেই লিখে দিচ্ছি। তোমরা জানো যে প্রথম পদ যোগ শেষ পদ ব্র্যাকেট দিতে হয়, গুণন পদ সংখ্যা বাই 2। তো প্রথম পদ হচ্ছে প্যাটার্নের প্রথমে যেটা থাকে সেটাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে প্যাটার্নটাও যদি তুলে নেই, তালিকার সংখ্যাগুলো এটা সামনে থাকলে ভালো হবে। তালিকার সংখ্যাগুলো, অর্থাৎ ওই প্যাটার্নটা আমরা তুলে নেব। তালিকার সংখ্যাগুলো এটা ছিল আমাদের 7 13 19 25 ডট ডট। তো এরপরে আমরা হচ্ছে যে এখানে যতটা পদের সমষ্টি চাওয়া হয়েছে, অর্থাৎ 130টা। তো এই বীজগাণিতিক রাশিতে আমরা কয়ের মান যদি 130 বসাই, এটাই এই অঙ্কের ক্ষেত্রে শেষ পদ হবে। আমরা দুইভাবে লিখবো, 130তম পদ, ব্র্যাকেটে আবার আমরা শেষ পদটাও লিখবো, যেহেতু সূত্রে আসলে শেষ পদ বলা হয়। আর যতটা পদের সমষ্টি চাই, এটা হবে পদ সংখ্যা।
তো এখানে কয়ের মানটা আমরা 130 দিলে তাহলে 6 গুণন 130 যোগ 1, 6 শূন্য শূন্য, 3 6 18, 18 1, 6 কে 6 রেখে 7, 780 যোগ 1 অর্থাৎ 781। এটা হলো আমাদের শেষ পদ। হ্যাঁ, এবার আমরা সমষ্টির যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে লিখব, যে আমরা জানি হচ্ছে যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি, এই কথাটা লিখতে হয়। স্বাভাবিক বা ক্রমিক, স্বাভাবিক লিখলেও হবে, স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি। আসলে এক লাইনে আসে না, লেখাটা অনেক বড়, এখানে আমরা লিখি। তো এখানে পদ বা সংখ্যা তোমরা যে কোনো লিখতে পারো। প্রথম পদ যোগ এখানে হবে শেষ পদ, এখানে একটা ব্র্যাকেট দিয়ে গুণন, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে পদ সংখ্যা। ব্র্যাকেটটা দেওয়ার কারণ এই কারণে যে আসলে এখানে যোগের কাজটাই আগে করতে হয়, ব্র্যাকেট না দিলে কিন্তু গুণনের কাজটা আগে করতে হয়। কিন্তু এইখানে দেখো ব্র্যাকেট দিতে হয় নাই, যেহেতু যোগের আগে অটোমেটিক গুণনের কাজই আমরা করব। তো এই পুরোটার নিচে বাই 2 আছে, সূত্র এটা। তো প্রথম পদ হচ্ছে আমাদের প্যাটার্নের প্রথম সংখ্যাটা 7, আর শেষ পদ হচ্ছে এই যে এটা 130তম পদ যেটা, অর্থাৎ 781। আর পদ সংখ্যা হলো যতটা পদের সমষ্টি চাওয়া হয়েছে, অর্থাৎ 130 ভাগ 2। তো আমরা এটা দিয়ে এটাকে কাটাকাটি করতে পারবো, কিন্তু যোগ বিয়োগ থাকা অবস্থায় এটার সাথে এটার কোনো কাটাকাটি হবে না। সো 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 6 দুগুণে 12, 65 বার যায়। নেক্সট আমরা এটা যোগ করে নিই, 7 আর 8, 8 8ই থাকলো, তাহলে 788 গুণন 65। তো এই জিনিসটা আমরা এখন যদি জাস্ট ক্যালকুলেটরে গুণ করে নিই, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। 788 গুণন হচ্ছে 65, তো এটা হচ্ছে 853। হ্যাঁ, তো 853 হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। 781 130, এখানে আমাদের একটু কোথায় ভুল হয়েছে, আমরা আরেকবার একটু দেখি, গুণনটা আমরা ভুল করেছি। 788 গুণন হচ্ছে 65, অনেক বড় হবে, 51220, 51220। তো এটি হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার, যে 51220 এই প্যাটার্নের 130টা পদের সমষ্টি। তো এটি এখানে চাওয়া হয়েছিল গ নম্বরে। হ্যাঁ, তো আজকের পার্ট এই পর্যন্ত। আমরা তোমাদের যদি হচ্ছে যে রেসপন্স পাই ভালো, আমরা অবশ্যই চেষ্টা করব সবগুলো অধ্যায় থেকে এরকম প্র্যাকটিসমূলক ক্লাস করার। আজকে পর্যন্তই, ধন্যবাদ।